আজকের গল্প ভ্যাম্পায়ার আজও আছে। লেখক মাইকেল ভন। সালটা ছিল 1950। অকাল্ট রিভিউয়ার পত্রিকার এক সত্য ঘটনার বিবরণে শিউরে উঠল গোটা আয়ারল্যান্ড। রক্তপিপাসু ভ্যাম্পায়ারের এক ভয়াল অভিযান। লেখক ছিলেন এক সাংবাদিক, সত্যনিষ্ঠায় অদ্বিতীয় আর.এস. ব্রিনি। আয়ারল্যান্ড দেশটা ছোট বড় পাহাড়, টিলা আর উপত্যকায় ভরা। তার মাঝে এক ছোট্ট পাহাড়ি গ্রাম। গ্রামবাসীদের জীবিকা ছিল চাষবাস, আর রয়েছে মুরগি, শুয়োর ও গরুর খামার। গ্রামের প্রান্তে রয়েছে নুড়ি বিছানো উপত্যকা। তারই পাশ দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট নদী। গ্রামের মেঠো পথ মন্থর গতিতে গিয়ে মিশেছে দূরের পিচঢালা এক বড় রাস্তায়। এই বড় রাস্তায় যাওয়ার পথে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এক প্যারিশ চার্চও। গ্রামবাসীদের ঈশ্বর আরাধনার একমাত্র স্থান। সন্ধ্যা সকাল সবসময় উপাসনা চলে সেখানে। থেকে থেকে ঘন্টা বাজার শব্দ শোনা যায় সেখান থেকে। এই চার্চে ব্রিনির সাথে দেখা হলো এক ফাদারের। সকল গ্রামবাসীদের উদ্যোগেই চার্চটা গড়ে উঠেছে। বয়স হলেও হৃদয়ের তারণ্যে ফাদার গ্রামবাসীর সকলের গার্জেন। সুখে দুঃখে ফাদারের বক্তব্য শেষ কথা। এ হেন ফাদারের সঙ্গেই ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানান ফাদার। সে খুব একটা বেশি দিনের কথা নয়, বোধহয় 6-7 বছর হবে। জনের বাবা পিটার এক মোটর দুর্ঘটনায় মারা যান। জনের বয়স তখন 7। বিধবা মা আর জন ছাড়া আর কেউ নেই পরিবারে। পরিবারে রোজকেরে লোক না থাকলে যা হয়, অন্যের খোঁজে দিন কাটে তাদের। পাড়া প্রতিবেশীদের দানে প্রধানত চলত তাদের। কিন্তু তারাও আর কত দান খয়রত করবে। অগত্যা জনের মাকে কাজ নিতে হলো শহরের নার্সিং হোমে। সেখানকার কোয়ার্টারেই থাকেন মা। মাঝে মাঝে আসেন বাড়িতে। জন একাই থাকে বাড়িতে। এক পাল গরু আর শুয়োর চড়াতে কেটে যায় সকালবেলাটা। তারপর নিজের হাতে নিজের রান্না করে। খাওয়া দাওয়ার পরে চলে যায় নদীর ধারে, বসে থাকে পাড়ে আপন মনে। সঙ্গে থাকে জন্মদিনে বাবার দেওয়া উপহার, ছোট্ট একটা মাউথ অর্গান। যখনই সময় পায় তখনই সে মাউথ অর্গানটা বাজায়। গানের স্বরে ভরে ওঠে চারপাশটা। বড়ই মধুর সেই সুর, মিশে যায় নদীর স্রোতের সঙ্গে অবিশ্বাস্য একাত্মতায়। মাঝে মাঝে বাবার কবরের পাশে বসে থাকে জন, আপন মনে গানের সুর তোলে, যেন প্রাণের স্পন্দন জাগে নিস্তব্ধ কবরখানায়। সেদিনও সন্ধ্যেবেলায় বাবার কবরের পাশে বসে মাউথ অর্গান বাজাচ্ছিল সে। সকাল থেকে কেমন যেন বিষাদে ভরে উঠেছিল মনটা। গত সপ্তাহে মা আসেনি। বড়ই নিঃসঙ্গ লাগছিল তার। গ্রীষ্মের দুপুরে সূর্যের তাপে তেতে ওঠে পরিবেশ, নিঃসঙ্গ মাঠ। ভালোবাসার মিঠে উষ্ণতা নেই। বাবার কথাই যেন বেশি করে মনে পড়ছিল তার। তাই সে সেদিন কাজের শেষে নিস্তব্ধ কবরখানায় বাবার কবরের পাশেই বসে পড়েছিল। গ্রামের কবরখানায় এককালে প্রাচীর ছিল চারিদিকে, কিন্তু আজ আর তা নেই। গ্রামের প্রান্তে নদীর ধারে নিস্তব্ধ কবরখানা। বড় বড় গাছের ছায়ায় কেমন যেন রহস্যময়। এক সময় বাবার কবরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল জন। হাতে ধরা ছিল মাউথ অর্গানটা। কতক্ষণ ঘুমিয়েছিল সেটা খেয়াল নেই। শিয়ালের ডাকে হঠাৎ ঘুম ভেঙে যায়। চমকে ধরপড় করে উঠে পড়ে সে। বাজের শব্দের সঙ্গে থেকে থেকে ঠাঠা বিদ্যুতের চমক। আকাশের বুকে বজ্রমেঘের ঘন ঘটা। কবরের পাশ দিয়েই একে বেঁকে পথ চলা শুরু করলো সে। দূরে কোথায় বিকট শব্দে বাজ পড়ল।
আকাশটা ফালা ফালা হয়ে গেল বিদ্যুতের শিখায়। হঠাৎই চমকে উঠল জন। সামনে কবরের ওপরে ওটা কি? কালো কুচকুচে চোখ দুটো যেন জ্বলছে। শিয়াল? না না, শিয়াল এত ছোট হবে কেন? চোখ ধাঁধানো বিদ্যুতের শিখায় মুহূর্তের জন্য আবার আলোকিত হয়ে উঠল কবরখানা। সেই আলোতেই সে যেন দেখল প্রকাণ্ড এক বিড়াল, যার জ্বলন্ত দুটো চোখ যেন কয়লার মতো জ্বলছে। জনের মনে হলো, ঝড়ের রাতেও কি বিড়াল ঘরের বাইরে আসতে পারে? ঝড় উঠল, বৃষ্টি শুরু হয়ে গেল ভীষণ জোরে। পাশ কাটিয়ে যাবার চেষ্টা করলো জন, কিন্তু অন্ধকারে সব একাকার। অবাক কাণ্ড! বৃষ্টি মাথায় করে বেড়ালের দিকেই এগিয়ে গেল সে। আশ্চর্য, বেড়ালটা যেন এই মুহূর্তের জন্যই বৃষ্টি মাথায় করে বসেছিল। মনে হলো অবলা জীব, এখানে থাকলে নির্ঘাত মারা যাবে। কোনো ভাবনা চিন্তা না করেই দু হাতে সে বেড়ালটাকে বুকের কাছে তুলে নিল। দুই থাবায় বেড়ালটাও জড়িয়ে ধরল ওকে। এখন জন আর একা নয়। সারাক্ষণই পায়ে পায়ে ঘুরে বেড়ায় বেড়ালটা। মখমলের মতো কালো লোমে ঢাকা শরীরে দু চোখখানা যেন বেশি উজ্জ্বল। কাজের ফাঁকে ফাঁকে জনের যখন চোখ পড়ে বেড়ালটার ওপরে, বেড়ালটাও যেন সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করে থাকে। একেবারে গায়ের কাছে চলে আসে, কোলে উঠতে চায়। রাতের বেলায় বুকের কাছে এসে শোয়। জনও টেনে নেয় ওকে আরো কাছে। যত দিন যায় বেড়ালের প্রতি জনের আকর্ষণ যেন দুর্নিবার হয়ে ওঠে। দিনের আলো নিভে আসার সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে জন। তারপরে শুরু হয় বেড়াল নিয়ে আদর। এক শনিবার ছুটিতে মা বাড়ি এলেন। জনের এই বেড়াল প্রীতি যেন অস্বাভাবিক বলে মনে হলো মায়ের। রাতের বেলায় মায়ের পাশে বসে সাংসারিক কথা বলার সময় বেড়ালটাকে অস্থির হয়ে উঠতে দেখা গেল। থেকে থেকে দাঁত বার করে মাকে কামড়াবার চেষ্টা করলো কয়েকবার। তুই লাই দিয়ে মাথায় তুলেছি সেটাকে, আচ্ছা করে পিটিয়ে দে। মায়ের গলায় বিরক্তির আভাস। আরে না না মা, বিড়ালটা খুবই ভালো, আমাকে ছেড়ে কোথাও যায় না, তোমাকে রোজ দেখে না তো তাই। বেড়ালকে কোলে তুলে আবার আদর করল জন। জনের বেড়াল প্রীতিতে জ্বলে উঠলেন মা। সেদিন রাতের বেলায় বাড়ির চারিপাশটা বেড়ালের মুখ ফাটা কান্নায় ভরে উঠল। আর সেদিন ভোর রাতে মারা গেল জন। যথাসময়ে গ্রামের কবরখানাতে জনকে কবর দেওয়া হলো। পুত্র শোকে মা গ্রামে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিল। ঠিক 4 দিনের মাথায় টমের বউ এলগার মৃত্যু হলো। ডাক্তারের মতে রক্তশূন্যতায় মৃত্যুর কারণ। পরের দিনই আবার স্যামুয়েলের মা অসুস্থ হয়ে পড়ল। দারুণ যন্ত্রণায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলেন জানলা খোলা। চাঁদের আলোয় ফুটফুট করছে চারপাশটা। চোখের নিমেষে প্রকাণ্ড দুটো কালো বেড়াল লাফ দিয়ে জানলার বাইরে চলে গেল। ঘরে আলো জ্বালতে সব পরিষ্কার, কোথাও কিচ্ছু নেই। তবে হঠাৎ খেয়াল করলো গলা বেয়ে নামছে রক্তের ক্ষীণ ধারা, যাতে বিছানা ভেসে যাচ্ছে। ভ্যাম্পায়ার? হ্যাঁ, নিশ্চয়ই ভ্যাম্পায়ারেরই কাজ। শহর থেকে দূরে শান্ত গ্রামে কোনোদিনই এইরকম বিভীষিকা ছিল না। ফাদার ঘরের চারিপাশের উপর ছোট ছোট ক্রুশ ঝুলিয়ে দিলেন। সন্ধ্যার পর থেকে জানলা দরজা সব বন্ধ করে নিদারুণ দুঃস্বপ্নে রাত কাটাচ্ছিল সকলে। সন্ধ্যের আগেই পথঘাট সব যেন শুনশান হয়ে যেত। কালো বেড়ালও মেরে ফেলা হলো বেশ কয়েকটা, কিন্তু রক্তলোলুপ পিশাচের আক্রমণ কিন্তু বন্ধ হলো না। পালা করে রাতে পাহারাও দেওয়া হলো, কিন্তু বৃথাই সেই চেষ্টা, সেটাও কিন্তু ব্যর্থ হলো। ফাঁদ পাতায় এরপর ধরা পড়ল কালো বেড়াল দুটো, কিন্তু পর মুহূর্তেই ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল সেই রক্তলোলুপ নিশাচর। আক্রমণ কিন্তু বন্ধ রইল না। ইতিমধ্যে 2 জনের মৃত্যু হলো, আর 7 জন রক্তাল্পতায় শয্যাশায়ী হয়ে পড়ল। বন্ধ জানলার ওপারে রক্তলোলুপ 4-4টে জ্বলন্ত চোখ।
যা সম্মোহিত করে ফেলে সকলকে। বন্ধ জানলা খুলে দেয় তারা নিজেরই অজান্তে। ব্যাস, তারপরেই চেতনা হারায় তারা। ভ্যাম্পায়ার একজন পাহারা দেয় এবং অপরজন অচেতন নরদেহে উষ্ণ রক্তপানে মত্ত হয়। কি ভয়ঙ্কর বিভৎস সেই দৃশ্য! এরপর একদিন ফাদারের নেতৃত্বে কবর খোঁড়া শুরু হলো। পুরনো অনেক কফিনের কাঠ পচে গেছে। ভেতরের শুভ্র নরকঙ্কাল যেন ব্যঙ্গ করে হেসে ওঠে। কোনো কফিনের কাঠ হয়তো একটু ভালো, শাবলের চারে ডালা খুলে আসে। ভক ভক করে মাংসের পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। নাকে কাপড় চাপা দেয় গ্রামবাসীরা। এসব সত্যিকারের মৃতদেহ, সময়ের সঙ্গে সঙ্গে পচে গেলে মাটিতে মিশে যায়। কিন্তু মরেও যে মরেনি, সেই মরা কোন কফিনে? ক্লান্তিহীন ফাদারের নেতৃত্বে একের পর এক কবর খুঁজে চলছে গ্রামবাসীরা। জনের কথা মনে হলে ফাদার কোনো আমল দেননি। জনেরও মৃত্যু হয়েছে। নিজের দোষে এ একরকম মানসিক বিকার। একের পর এক কবর দেখার পালা শেষ করে জনের কবরের পাশে এসে দাঁড়ালেন ফাদার। মনে এক দুনির্বার দুশ্চিন্তা। সব কবর দেখা তো একরকম শেষ, তাহলে রক্তলোলুপ অশরীরী ভ্যাম্পায়ারের আস্তানা কোথায়? গ্রামবাসীদের সুরক্ষার পথই বা কোথায়? জনের কবর খুঁড়ে কফিনটা এবার ওপরে তোলা হলো। শাবলের অল্প চারেই খুলে গেল ডালা। সে কি আশ্চর্য! কফিন যে শূন্য। জনের মৃতদেহের কোনো চিহ্নই সেখানে নেই। এটা দেখার পরে ফাদার কিন্তু তড়িঘড়ি করে ছোট ছোট রূপোর ক্রস গেঁথে দিলেন কফিনের ডালার ওপরে। তারপর মাটির গভীরে সেটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে দিল সকলে। আর কোনো সন্দেহই নেই যে জনি ভ্যাম্পায়ার। কাজ শেষ করে গ্রামের পথে পা বাড়ালো সকলে। সন্ধ্যার অন্ধকারে চারপাশ আবছা আবছা। শিয়ালের ডাকও কেমন যেন শিহরণ জোগাচ্ছে শরীরে। ফাদার তাড়া দেন সকলকে। সকলের মনেও ভয়ের বীজ শাখা প্রশাখা বিস্তার করে মহিরুহের আকার নেয়। ফাদারের হাতে রয়েছে বড় ক্রুশ। বিড়বিড় করে তিনি বলেই চলেছেন অমৃত বাক্য, আধার বিনাশী সত্যমঙ্গলের আবাহন। ঠিক বটগাছের তলায় আসা মাত্রই গাছের ওপরে বেড়ালের অপার্থিব কান্না শুরু হয়ে গেল। আতঙ্কে সকলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। চকিতের মধ্যে ঘুরে দাঁড়ালেন ফাদার। মাথার ওপরে ক্রুশটাকে তুলে ধরে অশুভ আত্মার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন। স্থানও হয়ে সকলে দাঁড়িয়ে রইল একসাথে এবং মুখে ক্রুশ এঁকে চলল সকলে। হঠাৎ যেন ঝড়ের মতো লাগলো বটের ডালপালায়, অথচ বাতাসের কিন্তু কোনো চিহ্ন মাত্র নেই। ঝিঝির ডাক, বেড়ালের কান্না নিমেষে যেন সব স্তব্ধ হয়ে গেল। কনকনে হিমেল ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। ফাদারের কণ্ঠে সাবধান বাণী উচ্চারিত হলো বারংবার। আতঙ্কে দিশাহারা সকলে ফাদারের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। তারা এর আগে এরকম বিপদের মুখে কখনোই পড়েনি। এমন সময় বটের ঝুড়ির অন্ধকারের মধ্যে দিয়ে দেখা গেল রক্তলাল দুই আলোক বিন্দু। ক্রমেই যেন সেটা এগিয়ে আসছে। উপরের ডাল বেয়ে প্রকাণ্ড এক কালো বেড়াল এগিয়ে এলো নিঃশব্দে এবং পরক্ষণেই ঝাঁপ মারল ফাদারের ওপরে। হাতের ক্রুশটা মাটিতে ছিটকে পড়ল। ফাদার পড়ে গেলেন মাটিতে। আতঙ্কে আর্তনাদ করে উঠল সকলে। এবার ওদের সামনে এসে দাঁড়ালো একরাশ কালো জমাট অন্ধকার। কবরের মাটির গন্ধ চারপাশে। ধক ধক করে জ্বলে উঠল দুটো অগ্নিগোলক। সামনে পিটার জমাট অন্ধকারে যেন ডুবে গেল।
পরক্ষণেই ভয়ঙ্কর আর্তনাদে ফালা হয়ে গেল নিশুতি রাতের অন্ধকার। ভ্যাম্পায়ারের শানিত দাঁত বসে গেল পিটারের গলায়। বোধহয় আর কয়েক মুহূর্ত। সেই জমাট আধারে ফাদারের হাতের ক্রুশের চাপে যন্ত্রণায় ছটফট করে উঠল কেউ। অন্ধকারের বুক চিরে বিড়ালের কান্না শুরু হলো। ফাদারের হুকুমে গ্রাম থেকে দৌড়ে টর্চ নিয়ে এলো কয়েকজন। টর্চের বোতাম টেপার সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল যেন এক ভয়ঙ্কর দৃশ্য। ক্রুশের আঘাতে পড়ে গেছে জনের মৃতদেহ। চোখ দুটো নিষ্পলক, রক্তলাল ভয়ঙ্কর ফ্যাকাশে। ঠোঁট দুটো লাল টুকটুক করছে। সারা দেহে মাংসের পচা দুর্গন্ধ। গাছের ডালে প্রকাণ্ড সেই কালো বেড়াল নির্নিমেষ নয়নে জনের দিকে তাকিয়ে। মুহূর্তের মধ্যেই ছুচলো কাঠের গোঁজ গেঁথে গেল জনের বুকে। কষ বেলি তাজা রক্তের ধারা। অবশেষে অভিশপ্ত এক ভ্যাম্পায়ারের জীবনের সমাপ্তি ঘটল। ফাদারের জীবনে রক্তলোলুপ জন এখনো এক যেন মূর্তিমান দুঃস্বপ্ন। এরকমই বিভিন্ন রকমের ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক অন্তত করে দিও। তোমাদের সকলের থেকে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি, যার জন্য এগিয়ে যেতে আরও ইচ্ছে করছে। একটাই কথা বলবো, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করো, তাহলেই কিন্তু চ্যানেলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ তোমরা জানো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বেশি বেশি করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। ধন্যবাদ।